হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু র্যান্ডম এরিনা। আমি আবারও চলে আসছি আজকে আপনাদের সামনে। আমি আসছি আপনাদের সামনে কোভিড-19 অথবা করোনা ভাইরাস, যাই বলি না কেন, এই সম্পর্কে কথা বলার জন্য। তো আপনারা অলরেডি সবাই জানেন কোভিড-19 বা করোনা ভাইরাসটা আসলে কী, এবং বর্তমানে সবাই করোনা ভাইরাস সম্পর্কে সচেতন এবং এটা থেকে কীভাবে বেঁচে থাকা যায় বা এটা নিয়েই আসলে বেঁচে থাকতে হবে আসলে আমাদেরকে। তো এটা সম্পর্কে সবাই মোটামুটি জানেন। সবাই হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বা বারবার হাত ধৌত করার সাথে বা নিজেকে ফ্রেশ করার কাজে সবাই এটা সম্পর্কে অভ্যস্ত হয়েই গেছেন। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে করোনা সম্পর্কে এখন মোটামুটি সবাই সব কিছুই জানেন, তারপরে করোনা সম্পর্কে অনেক অজানা কিছু তথ্য রয়েছে যেগুলা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার অনুরোধ রইল, তাই ভিডিওটি না টেনে স্টেপ বাই স্টেপ আপনারা দেখুন। ধন্যবাদ। করোনা নিয়ে এই ভুল ধারণাগুলো কি আপনারও আছে? কোভিড-19 নাজেহাল সারা বিশ্বের মানুষ। বাঁচার প্রবল আকুতি থেকে যে যেভাবে পারছে ভাইরাস সংক্রমণ থেকে নিরাপদ থাকতে চাইছে, অথচ যেখানে স্রেফ সচেতনতা আর যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ হতে পারত এই রোগের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর হাতিয়ার, সেখানে অতি সচেতনতা সংখ্যায় পরিণত হয়ে পরিস্থিতিকে করে তুলেছে আরও জটিল। আর এর নেপথ্যে রয়েছে কিছু ভুল ধারণা। এরকমই কিছু ভুল ধারণা তুলে ধরা যাক, মিলিয়ে নিন আপনার মধ্যেও রয়েছে কিনা এই ভুল ধারণাগুলো। উপসর্গ না থাকলেও তার থেকে সংক্রমণ হতে পারে। করোনা প্রাদুর্ভাবের শুরুর দিকে বলা হচ্ছিল সংক্রমণের লক্ষণ যাদের মধ্যে প্রকাশিত হয়েছে তাদের চেয়ে যাদের মধ্যে প্রকাশিত হয়নি তাদের মাধ্যমে সংক্রমিত হওয়ার আশঙ্কা বেশি। কিন্তু বিশেষজ্ঞরা এখন বলছেন ভিন্ন কথা। এ বিষয়ে পরিচালিত কিছু গবেষণার সূত্র ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে উপসর্গহীন সংক্রমিতের দ্বারা অন্য কারো সংক্রমিত হওয়ার ঘটনা অতি বিরল, আর এ কারণেই কেবল উপসর্গযুক্ত ব্যক্তিদের পৃথকীকরণ, যাকে ইংলিশে বলা হয় আইসোলেশন, ও তাদের সংস্পর্শে আসাদের কোয়ারেন্টাইনে রাখার মাধ্যমেই কোভিড-19 প্রাদুর্ভাব ব্যাপকভাবে কমানো সম্ভব। করোনা ভাইরাস শ্বাসতন্ত্রের জীবাণু, রেসপিরেটরি প্যাথোজেন হওয়াতে এটি ছড়ায় হাসি কাশির মাধ্যমে। আর অ্যাসিম্পটোম্যাটিক রোগীদের তো এই উপসর্গই নেই। তাছাড়া যে ভাইরাস একজনের দেহে প্রবেশ করে কোনো লক্ষণই প্রকাশ করতে পারল না, সেটা অন্যের মধ্যে কতটা লক্ষণ প্রকাশ করতে পারবে সেটা তো সাধারণ বুদ্ধিতেই বোঝা যায়। ঘরের দরজা জানালা বন্ধ করে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকা যায়? ভাইরাস সংক্রমণের ভয়ে অনেকেই ঘরের মধ্যে নিজেদের শুধু অবরুদ্ধ করেই রাখছেন না, ঘরের দরজা জানালা পর্যন্ত বন্ধ রেখেছেন কেউ কেউ। তাদের ধারণা প্রবাহিত বাতাসের সাথে বাইরে ভেসে বেড়ানো ভাইরাসের ঘরের মধ্যেই প্রবেশ করতে পারে। অথচ আপনি কি জানেন এতে করে ভালোর চেয়ে মন্দই আপনার বেশি হচ্ছে? করোনা ভাইরাস ছড়ায় সংক্রমিত ব্যক্তির হাসি কাশির সাথে বেরিয়ে আসা ড্রপলেট অথবা ক্ষুদ্র ক্ষুদ্র জলকণার মাধ্যমে, যা বাতাসে খুব অল্প সময় ভেসে থাকতে পারে। আর এই ভাইরাস কিছুটা ভারী বলে যেতে পারে না বেশি দূরেও। তাই বাতাসের সাথে ভাইরাসের ঘরে অনুপ্রবেশ ঠেকাতে দরজা জানালা বন্ধ রাখার প্রয়োজন তো নেই। উল্টো বদ্ধ ঘরের দূষিত বায়ু বাইরে বেরিয়ে যাবে যদি আপনি দরজা জানালা খোলা রাখেন। ডক্টর বিজয় শীল বলেছেন, করোনা ভয়ে দরজা জানালা বন্ধ রাখবেন না, কারণ বদ্ধ জায়গায় একবার করোনা ভাইরাস ঢুকলে তা দ্রুত ছড়ায়। গত বছর বিএমসি ইনফেকশন ডিজিজ জার্নালে প্রকাশিত একটি আর্টিকেলে উল্লেখ করা হয়, শুধুমাত্র বায়ু চলাচল বাড়ানোর মাধ্যমে যক্ষ্মার মতো জীবাণুজনিত রোগ সংক্রমণের ঝুঁকি 72% পর্যন্ত কমিয়ে আনা যায়। এসি চলছে, বাইরের বাতাসের প্রয়োজন নেই, এটা মনে করে জানালা বন্ধ রাখাটাও ভুল, কারণ এতে করে বদ্ধ ঘরের ভিতরে ড্রপলেটস যদি থেকে থাকে তাহলে সেগুলো একই জায়গার মধ্যেই ঘোরাঘুরি করবে। তাই ঘরের দরজা জানালা খোলা রাখুন, এতে বাইরের বিশুদ্ধ বাতাস ভেতরে প্রবেশ করবে
বেরিয়ে যাবে ভেতরের দূষিত বাতাস, বাতাসে ভাইরাস বহনকারী ড্রপলেটস থাকলে তাও বেরিয়ে যাবে। N95, KN95 সার্জিক্যাল মাস্ক পরতেই হবে। বর্তমানে মাস্ক ব্যবহার করেন না এমন মানুষ বিরল। করোনা ভাইরাস ঠেকাতে বিশেষজ্ঞরা শুরু থেকেই যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে আসছেন তার একটি হলো মাস্ক ব্যবহার। কিন্তু অনেকের মনে প্রশ্ন, কোন ধরনের মাস্ক করোনা রোধে সক্ষম? N95, KN95 নাকি সার্জিক্যাল মাস্ক? কাপড়ের মাস্ক আরামদায়ক বটে, কিন্তু এতে করোনা ভাইরাস রোধ হয় তো? অনেকের ধারণা করোনা প্রতিরোধে উন্নত মানের N95, KN95 এর মতো বিশেষ ধরনের মাস্কই পরতে হবে। অথচ এ ধরনের মাস্ক দীর্ঘক্ষণ ব্যবহারে শ্বাস প্রশ্বাসে অস্বস্তি তৈরি করে না, বরং খরচও বাড়ায়। কারণ এই বিশেষ মাস্ক ধুয়ে 2-3 বারের বেশি পরা যায় না। সার্জিক্যাল মাস্ক ব্যবহার করা যায় একবারই। আর বিশেষজ্ঞরা বলেছেন, সঠিকভাবে নিয়ম মেনে পরিষ্কার করা না হলে এই বিশেষ মাস্কই হতে পারে সর্ষের মধ্যে ভূত, মানে করোনা ভাইরাসের বাহক। এ ব্যাপারে দেশ বরেণ্য অণুজীব বিজ্ঞানী ডক্টর বিজনশীল বলেছেন, সাধারণ চলাচলের জন্য এত দামি মাস্কের প্রয়োজন নেই। সুতি কাপড়ের 3 লেয়ারের স্তরের মাস্ক হলেই চলবে। কেউ চাইলে বাসাতেও বানিয়ে নিতে পারেন। এতে সুবিধা হলো প্রতিদিন অন্যান্য কাপড়ের সাথে তা ধুয়ে নিয়ে ইস্ত্রি করে আবার ব্যবহার করা যাবে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিডিসি ও জনসাধারণের জন্য সুতির মাস্ক বেশি কার্যকরী বলে উল্লেখ করে বলেছে, সার্জিক্যাল মাস্ক কিংবা N95 মাস্ক শুধু যারা চিকিৎসা ব্যবস্থার সঙ্গে জড়িত আছেন, যেমন ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, তাদের জন্য প্রয়োজন হয়, সাধারণ মানুষের জন্য নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ইলিনয় ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, গেঞ্জি কাপড়ের মাস্ক করোনা ভাইরাস ঠেকাতে সার্জিক্যাল মাস্কের চেয়েও বেশি সক্ষম। আর এই মাস্ক আপনি নিজেই তৈরি করতে পারবেন। হাত ধোয়ার জন্য অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিকেটেড সোপ, হ্যান্ড স্যানিটাইজার বেশি কার্যকর। আরেকটি বহুল প্রচলিত ভুল কথা কিংবা বলা চলে বেনিয়াদের বিক্রি বাড়ানোর চাল। করোনা ভাইরাসের বাইরের আবরণটি চর্বির, আর এই আবরণটি সফলভাবে ভাঙতে পারে ক্ষার। তাই বিশেষভাবে পরামর্শ হলো সাবান পানি দিয়ে অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে কচলে হাত ধুতে হবে। কারণ সাবানের ক্ষার করোনা ভাইরাসের চর্বির আবরণটি ভেঙে দিয়ে ভাইরাসকে নির্মূল করে। তাদের মতে বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস করোনা ভাইরাস সংক্রমণ রোধে অত্যন্ত কার্যকরী একটি উপায়। আর ভাইরাস নির্মূলে সবচেয়ে বেশি কার্যকর হলো বেশি ক্ষারযুক্ত কাপড় কাচা সাবান, বা আমরা যাকে বলি বাংলা সাবান। অ্যান্টিব্যাকটেরিয়াল বা মেডিকেটেড সোপ যে কার্যকর নয় তা নয়, কিন্তু তুলনামূলক কম খরচে যদি সাধারণ সাবানে বেশি কার্যকরভাবে করোনা ভাইরাস নির্মূল করা যায়, তাহলে এত দাম দিয়ে অ্যান্টিব্যাকটেরিয়াল বা মেডিকেটেড সাবান, হ্যান্ড ওয়াশ এগুলো কিনে শুধু শুধু পয়সা অপচয় কেন করবেন? আর ডার্মাটোলজিস্টরা বলেছেন, অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজারের অতিরিক্ত ব্যবহার হতে পারে হাতের চামড়ার জন্য ক্ষতির কারণ। তাছাড়া সুরক্ষা সামগ্রীর নামে বাজারে এখন যেসব মানহীন পণ্য বিক্রি হচ্ছে, তার মধ্যে হ্যান্ড স্যানিটাইজারও আছে। রাস্তাঘাটে বিক্রি হওয়া এসব হ্যান্ড স্যানিটাইজার ইথাইল অ্যালকোহলের বদলে মিথানল দিয়ে তৈরি, এবং তার মধ্যে উড কালার বা টেক্সটাইল কালার মেশানো হচ্ছে। স্বাস্থ্যের জন্য এটি খুবই ঝুঁকিপূর্ণ, যে কারণে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার শব্দের বদলে এখন সাবান বা সাবানগুলা পানি এই শব্দটি ব্যবহার করা হচ্ছে। ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ব্যক্তিগত সুরক্ষা পিপিই পরা কি জরুরি? এই ধারণা থেকে অনেকেই দেখা যায় পিপিই পরে চলাচল করছেন, যার আসলে কোনো প্রয়োজন নেই। কেন? কারণ করোনা ভাইরাস চামড়া দিয়ে শরীরে ঢুকে নাক ও মুখ দিয়ে, তাই এগুলোকে নিরাপদ রাখাটাই যথেষ্ট, বলেছেন ডক্টর বিজনশীল। আসলে পিপিই জরুরি যারা সরাসরি করোনা রোগীদের স্বাস্থ্যসেবা দিচ্ছেন তাদের, অর্থাৎ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। সাধারণ মানুষের এগুলো পরে চলাফেরা অহেতুক এবং অপ্রয়োজনীয়। আর গণহারে সবাই যদি পড়েন, তাহলে যাদের এটা দরকার, অর্থাৎ ডাক্তার, নার্স, তারা এগুলো পাবে না। শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে 2 মিটার বা 6 ফুট। হাঁচি বা কাশি দিলে ড্রপলেটস যতটা দূরে যেতে পারে অন্তত ততটা দূরত্ব বজায় রেখে চলতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধী বিশেষজ্ঞরা এটাকেই বলেছেন শারীরিক দূরত্ব বজায় রাখা। কিন্তু কতটা হবে সেই দূরত্ব, এ নিয়ে আছে বিতর্ক।
কেউ কেউ মনে করেন করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে 2 মিটার বা 6 ফুট দূরত্ব বজায় রাখতে হবে। তবে বিশেষজ্ঞদের মধ্যে এ নিয়ে মতভেদ আছে। একজন ভাইরাস বিশেষজ্ঞ ব্রিটিশ সরকারকে সুপারিশ করেছেন লোকজনকে 2 মিটার দূরে থাকার নীতি প্রত্যাহার করে নিতে। আর লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের পরিচালক প্রফেসর পিটার পিউট বলেছেন করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে 1 মিটার দূরে থাকাই যথেষ্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থারও একই অভিমত। করোনা রোগীর চিকিৎসা প্লাজমা থেরাপি খুব কার্যকর। আক্রান্ত রোগীর শরীরে সেরে ওঠা রোগীর প্লাজমা দিলে ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সাহায্য করে সেরে ওঠা রোগীর অ্যান্টিবডি, সংক্ষেপে এটাই বলা হয় প্লাজমা থেরাপি। বাংলাদেশে এখন অনেকেই কোভিড-19 আক্রান্ত হলেই প্লাজমা থেরাপির দিকে ঝুঁকছেন। কখনো কখনো ডাক্তাররা প্রয়োজন না থাকলেও শুধুমাত্র রোগীর আত্মীয় স্বজনের অনুরোধে দিচ্ছেন এই থেরাপি। কিন্তু প্লাজমা থেরাপি আসলে কতটা প্রয়োজন, আর এই থেরাপি নিলেই কি আপনি সেরে উঠবেন? আসুন দেখি বিশেষজ্ঞরা এ ব্যাপারে কি বলেছেন। করোনার প্রায় 80% রোগী ভুগেন মৃদু অসুস্থতায়। পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টিকর খাবার আর পানীয় গ্রহণ এবং সঠিক স্বাস্থ্যবিধি মেনে বাসায় থেকেই তারা সুস্থ হতে পারেন। তাদের প্লাজমা নেওয়ার কোনো প্রয়োজন নেই। যাদের অক্সিজেনের মাত্রা 93%-এর নিচে তাদের প্লাজমা দেওয়াটা ঠিক আছে। তবে যারা সংকটাপন্ন বা আইসিইউতে আছে তাদের বেলায় এটার সফলতা তেমন বেশি না। রক্তে পর্যাপ্ত অ্যান্টিবডি না থাকলে প্লাজমা দেওয়া যাবে না, কারণ প্লাজমা থেরাপির মূল চালিকা শক্তি হলো অ্যান্টিবডি। যদি রক্তে অ্যান্টিবডি কম আর রোগীর দেহে ভাইরাস বেশি থাকে তাহলে প্লাজমা থেরাপি ব্যর্থ হবে। আর মনে রাখা দরকার যে এটি আসলে পরীক্ষামূলক একটা চিকিৎসা পদ্ধতি। পরীক্ষামূলক নতুন ড্রাগের মতো গবেষণা এনে এর কার্যকারিতার ব্যাপারে দৃঢ়ভাবে কিছু বলা সম্ভব। শাকসবজি ফলমূল থেকে করোনা ভাইরাস ছড়ায় কিনা? বাজার থেকে শাকসবজি ফলমূল কিনে এনে রান্না বা খাওয়ার আগে পানি দিয়ে ভালো করে ধুয়ে এটা তো আমরা করি, কিন্তু বিষয়টা যখন করোনা ভাইরাস শোধনের তখন শুধু পানি দিয়ে ধুলেই কি চলে? ভরসা পান না অনেকেই, তাই এগুলোকে পরিষ্কার করেন ব্লিচিং পাউডার মেশানো পানি দিয়ে। কারো কারো ধারণা ভিনেগারে ডুবিয়ে রাখতে হবে পুরো 1 ঘন্টা। বিশেষজ্ঞরা বলছেন এগুলোর কোনো প্রয়োজনই নেই। IEDCR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর ASM আলমগীর এ বিষয়ে বলেন, শাকসবজি, ফলমূল এসব থেকে করোনা ভাইরাস ছড়ায় এরকম বৈজ্ঞানিক ব্যাখ্যা এখন পর্যন্ত নেই। তবে অতিরিক্ত সাবধানতা হিসেবে অনেকেই সাবান পানি, ব্লিচিং পাউডার কিংবা ডিটারজেন্ট দিয়ে শাকসবজি ফলমূল পরিষ্কার করছেন। এটা একদমই উচিত না, এটা বরং এটা স্বাস্থ্যসম্মতও নয়। তার মতে শাকসবজি, ফলমূল ইত্যাদি পানিতে ভিজিয়ে রেখে 5-6 মিনিট পরে প্রবাহমান পানিতে, যেমন ট্যাপের পানি দিয়েই ধুয়ে ফেলাই যথেষ্ট। একবার সেরে ওঠা ব্যক্তি দ্বিতীয়বার আক্রান্ত হতে পারেন কিনা, এটি কতটুকু সঠিক তা বোঝার জন্য আসুন জেনে নেই কি প্রক্রিয়ায় একজন করোনা রোগী সেরে ওঠেন। যখন কোনো ভাইরাস আমাদের দেহে প্রবেশ করে তখন দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা সেটাকে দমন করতে সক্রিয় হয়ে ওঠে। ন্যাচারাল কিলার NK সেল ভাইরাস আক্রান্ত কোষগুলিকে শনাক্ত করে মেরে ফেলে। সংক্রমণের মাত্রা যখন বেড়ে যায় তখন সাইটোটক্সিক টি সেলের সংখ্যা ও কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এটি আক্রান্ত কোষকে শনাক্ত করা মাত্র কোষ ঝিল্লিতে ছিদ্র তৈরি করে বিষাক্ত পদার্থ প্রেরণ করে, ফলে আক্রান্ত কোষটি অভ্যন্তরীণ ভাইরাস সহ ধ্বংস হয়ে যায়। অন্যদিকে বি সেল অ্যান্টিবডি তৈরি করে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা আক্রমণকারী জীবাণুকে স্মরণে রাখে, ফলে একই জীবাণু যদি পুনরায় আক্রমণ করে তো শরীর দ্রুত সেটির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সক্ষম হয়। এজন্য হাম বা চিকেন পক্স এ ধরনের রোগ শরীর একবার তো আক্রান্ত হলে ভাইরাস দ্বিতীয়বার আর সংক্রমণ ঘটাতে পারে না। কিন্তু একটি গবেষণায় 3 মাস পর থেকে দেহে অ্যান্টিবডি কমতে দেখা গেছে, যে কারণে যেসব ভাইরাস খুব দ্রুত মিউটেশনের মাধ্যমে আগের চেয়ে শক্তিশালী হয়ে ওঠে তাদের ক্ষেত্রে অ্যান্টিবডি কম কাজ করে। তবে করোনা ভাইরাসের ক্ষেত্রে এখন ঘটেছে উল্টোটা, মানে মিউটেশনের মাধ্যমে এটি ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে বলেছেন বিশেষজ্ঞরা। করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স থেকে দেশের বিজ্ঞানীরা জানিয়েছেন এই ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার জন্য দায়ী বিপজ্জনক মিউটেশনগুলো দেশে সক্রিয় হতে পারেনি। সূত্র হচ্ছে দৈনিক জনকণ্ঠ, জুলাই 22, 2025।
বিষ। তাই কোনো কোনো দেশে করোনায় দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার খবর শোনা গেলেও আমাদের দেশে এটার হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। অনেকের মধ্যে প্রশ্ন জাগে মৃতদেহ থেকেও কি করোনা ভাইরাস ছড়ায় কিনা। অনেক ক্ষেত্রে করোনায় মৃতের দাফন বা শেষকৃত্যের সময় তার আত্মীয় স্বজনেরা দূরে থাকেন এই ভুল ধারণার কারণেই। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে মৃতদেহ থেকে করোনা ভাইরাস ছড়ানোর কোনো আশঙ্কা নেই। এর কারণ ব্যাখ্যা করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, করোনা ভাইরাস জীবিত দেহে ছাড়া বাঁচতে পারে না, এটা ইনঅর্ট বডিতে বেশিক্ষণ থাকতে পারে না। তার মানে হলো নিষ্ক্রিয় বডিতে বেশিক্ষণ থাকতে পারে না, অক্সিজেন বা রক্ত পায় না বলে কিছুক্ষণের মধ্যেই মারা যায়। মৃতদেহ থেকে করোনা ভাইরাস ছড়ায় এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। WHO এর উদ্ধৃতি টেনে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মৃত ব্যক্তির দেহে 3 ঘন্টা পর ভাইরাসটির কোনো কার্যকারিতা থাকে না। তাই কোভিড নির্ধারিত কবরস্থান ছাড়াও পারিবারিক কবরস্থানেও এই মৃতদেহ দাফন করা সম্ভব। আর যার যার ধর্ম, বিশ্বাস বা রীতিনীতি অনুযায়ী লাশের সৎকার করা যাবে, এমনটি বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। লক্ষণ থাকুক আর নাই থাকুক, টেস্ট করাতে হবে। করোনা নিয়ন্ত্রণে টেস্ট করাটা কতটুকু জরুরি? অবশ্যই করোনা নিয়ন্ত্রণে টেস্ট করাটা জরুরি, ঠিক, কিন্তু আপনি ভাবুন তো, সবাইকে যদি ধরে ধরে টেস্ট করাতে হয়, মানে বিশ্বের 750 কোটি মানুষের প্রত্যেককেই সেটি কি করা আদৌ বাস্তবে সম্ভব? এটা কার্যত অসম্ভব। তাছাড়া নির্বিশেষে সবাইকে যদি টেস্ট করতে হয়, তাহলে যাদের এই মুহূর্তে টেস্ট করা বেশি জরুরি তারা বাদ পড়ে যেতে পারে। ভারতের পাবলিক হেলথ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও ন্যাশনাল কোভিড-19 টাস্ক ফোর্সের সদস্য শ্রীনাথ রেড্ডি বলেছেন, টেস্টিং কোনো মহাঔষধ নয়। তার মতে আপনাকে টেস্টিং অবশ্যই করতে হবে, কিন্তু সেটা করতে হবে বিচার বিবেচনা করে, লক্ষণ দেখে, এবং এর একটা পরিষ্কার ভিত্তি থাকতে হবে। তিনি আরও বলেন, এটা কেবল তখনই করা সম্ভব যখন কন্ট্যাক্ট ট্রেসিংয়ের ব্যবস্থা থাকবে। রেমডেসিভির ব্যবহার করলেই রোগী কি সুস্থ হয়ে যাবে? কোভিড-19 চিকিৎসায় বিশ্বের বিভিন্ন দেশে অনুমোদন দেওয়া হয়েছে ইবোলার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ রেমডেসিভির। ওষুধ কোম্পানিগুলো এখন জোরালো প্রচারণা করে এমন একটা ধারণা দেবার চেষ্টা করছে যে এটি ব্যবহার করলেই রোগী সুস্থ হয়ে যাবে। কিন্তু কিছু গবেষণা সূত্র ধরে বিশেষজ্ঞরা বলছেন বিষয়টি মোটেই সেই রকম নয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের অধিভুক্ত দ্য US ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ডিজিজ 1063 জন রোগীর উপর একটি গবেষণা চালিয়েছে। গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে, রোগীদের মধ্যে রেমডেসিভির সেবনকারীদের সুস্থ হতে লেগেছে গড়ে 11 দিন, অথচ ওষুধ ছাড়াই সুস্থ হতে সময় লেগেছে 15 দিন, অর্থাৎ পার্থক্য মোট 4 দিনের। আর এই ওষুধ সেবনকারীদের মধ্যে মৃত্যুর হার 7.1%। বিশেষজ্ঞরা আরও বলেছেন, রোগীর জটিল অবস্থায় পৌঁছে যাওয়া মরণাপন্ন রোগীদের ক্ষেত্রে রেমডেসিভির কোনো কাজ করবে না। টিকা বা ভ্যাকসিন এলেই কি আপনি বেঁচে যাবেন? প্রায় বিশ্বের কোনো না কোনো প্রান্ত থেকে গবেষকরা দাবি করেছেন করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন তারা। আর আপনিও আশায় বুক বেঁধে আছেন, ভ্যাকসিন চলে এলেই হলো, থাকবে না আর কোনো দুর্ভাবনা। আচ্ছা, সাধারণ ফ্লু মানে সর্দি কাশি নিয়েও কি আপনি এভাবেই ভাবেন? সাধারণ ফ্লুতে প্রতি বছরই বিশ্বের কোটি কোটি মানুষ আক্রান্ত হয়, আমরাও কম বেশি ভুগি এগুলোতে, কিন্তু এর কোনো ভ্যাকসিন নেই। তা নিয়ে কি কখনো হতাশ করেছি? করি না, কারণ এগুলো আমাদের জীবনের অংশে পরিণত হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মহামারীবিদ প্রফেসর সুনেত্রা গুপ্ত বলেন, ইনফ্লুয়েঞ্জার মতো করোনা ভাইরাসও একটা পর্যায়ে আমাদের জীবনের অংশে পরিণত হবে। আশা করা যায় ইনফ্লুয়েঞ্জার চেয়েও কম মারাত্মক হবে তা। ভ্যাকসিন একটা সময় আসবে ঠিকই, কিন্তু বাস্তবতা হলো বিশ্বের প্রায় 750 কোটি মানুষের খুব সামান্য একটা অংশের কাছে এটা পৌঁছানো সম্ভব হবে। অবশ্য এটা প্রয়োজনও হবে না। জনসংখ্যার মধ্যে শুধুমাত্র যারা অরক্ষিত বা ঝুঁকিপ্রবণ, অর্থাৎ বয়োবৃদ্ধ মানুষ কিংবা ভুগছেন এমন ব্যাধিতে, তাদের সুরক্ষার জন্য ভ্যাকসিন লাগবে, এমনটাই অভিমত প্রফেসর গুপ্তার। অন্যদিকে সংক্রামক রোগ বিশেষজ্ঞ মাত্তেও বাসেত্তি বলেন,
করোনা ভাইরাস ক্রমশ তীব্রতা হারাচ্ছে। তার মতে বাঘ থেকে এটা এখন বুনো বিড়ালে পরিণত হয়েছে এবং ভ্যাকসিন ছাড়াই এটি নির্মূল হতে পারে। তাই ভ্যাকসিন এলো কি এলো না, পেলাম কি পেলাম না, এগুলো নিয়ে আফসোস আক্ষেপ না করে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। ধন্যবাদ। আপনারা তাহলে এতক্ষণ এই আলোচনা শুনে বুঝতেই পারলেন যে করোনা ভাইরাস ক্রমেই তার তার মানে সক্ষমতা আস্তে আস্তে ধীরে হারাতে চলেছে এবং সমগ্র বিশ্বেই আপনারা এই মুহূর্তে দেখতে পারতেছেন যে করোনার আক্রান্তের সংখ্যা কমে আসতেছে। কিছু কিছু দেশে আবার নতুন করে এই আক্রান্তের সংখ্যা বাড়তেছে। তো যাই হোক, আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে এবং করোনা ভাইরাসের সাথে টু হয়ে যেতে হবে। কারণ আমরা যদি আমাদের ইমিউনিটিটাকে, প্রত্যেকের শরীরের ইমিউনিটিটাকে স্ট্রং করে ফেলতে পারি, তাহলে করোনা ভাইরাস ইনশাআল্লাহ আমাদের জন্য কোনো বিপজ্জনক কারণ হবে না, আমি আশা করি। তারপর সবাইকেই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং সেফলি থাকবেন করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাব থেকে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকবেন এবং বেল আইকন দিতে ভুলবেন না, যাতে ভবিষ্যতেও এই ধরনের ভিডিও আপনাদের ইউটিউবে প্রথমেই পান। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।